প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি শখের ভিডিও তৈরি করছি। যে যেখানে বসে শুনছেন, দেখছেন, আপনার মূল্যবান সময়কে অপব্যয় করে আমার ভিডিওর সামনে বসে আছেন। আপনার এই মূল্যবান সময়কে এবং আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শখের ভিডিওটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে ভিডিও করার মতো কোনো দক্ষতা, ক্ষমতা, জ্ঞাত তার সম্বন্ধে খুব বেশি ধারণা আমার নাই। যদি আপনি জিজ্ঞাসা করেন সে কত নাম্বার জুতা পায়ে দেয়, বলার ক্ষমতা আমার নেই। তার মানে তার পায়ের জুতা জোড়া যে আগায়ে দেয়, যে যত্ন করে রেখে দেয় তাকে, সেইখানে পর্যন্ত পৌঁছাবার ক্ষমতা, দক্ষতা আমার নেই। যদি বলেন তাহলে দর্শক হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে পাঞ্জাবিগুলা পরে, যে ফতুয়াগুলা পরে, বলেন তো তার কয়টা বোতাম থাকে, কোন স্টাইলের, সেটাও আমার বলার ক্ষমতা নেই। অর্থাৎ আমি এতটা বিহ্বল থাকি তার কথা, তার মুখের যে নিষ্পাপ মুখ অবয়ব দেখার জন্য উন্মুখ হয়ে থাকি। এই জন্য তার পাঞ্জাবির বোতাম দেখার সময় আমার হয় না, যতটুকুন সময় আমি টিভিতে দেখি। যাক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যেমন ভিডিও করার ক্ষমতা আমার নেই, কিন্তু একজন মানুষকে নিয়ে দুটি কথা বলার মতো দুঃসাহস দেখাচ্ছি। একজন মানুষকে নিয়ে কিছু কথা বলে আমি ভিডিওটা করতে চাচ্ছি। কারণ আমরা এতটা নিকৃষ্ট মানের জাতি যে সারা পৃথিবী যাকে চিনল, সমীহ করল, শ্রদ্ধা ভরে বরণ করে নিল, আমার দেশের মানুষ, আমার দেশের সন্তান, আর আমরা কতটা নিকৃষ্ট, কতটা নিচু স্তরের মানব সম্প্রদায়, আমরা তাকে হেনস্থা করবার জন্য সকল ধরনের কূটকৌশল, রাজনৈতিক পরিবেশন, ধর্মীয় পরিবেশন, বিভিন্নভাবে কথায় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে কি না বলা হচ্ছে, করা হচ্ছে। যাক, আমি ওদিকে যাব না। আমি যেটা নিয়ে বলবো, আমার যে টপিকটা নিয়ে ছোট্ট একটু উদ্দেশ্য নিয়ে ভিডিও করতে চাচ্ছি, সেটি শুনুন। তিনি এখনও কাতার সফরে আছেন। কাতার সফরের প্রথম বৈঠক যেটা খবরে আসলো বা মিডিয়াতে দেখাইলো, কাতারের প্রতিনিধি যে পাশে বসছে সেখানে কাতারের পতাকা, তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে পাশে বসছে, বাংলাদেশের ওখানে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো আছে, অথচ পতাকা ছিল না। আপনি একটু মাত্র বিন্দুমাত্র নিজেকে ওই অবস্থানে নিয়ে বা প্রেক্ষাপট নিয়ে একটু যদি ভাবেন যে ওই সিচুয়েশন যদি বাংলাদেশের অন্য কোনো যে কোনো এমপি সাহেবও হতো, যে বৈঠক করছেন বাংলাদেশের পতাকা নাই, প্রধানমন্ত্রী তো দূরের কথা, ওই অ্যাম্বাসিডারের ঘিরে যারা আছে বাংলাদেশে, তাদের কি চাকরি থাকতো না দেশে ঢুকতে দিত? বিচারপতি সিনহার মতো সিঙ্গাপুর থেকে যেমন আমেরিকা বা অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিয়েছিল, ঠিক সেরকমের ওই রাষ্ট্রদূত এবং ওইখানে যে এমএলএসএস কর্মচারীটা আছে, গাড়ির ড্রাইভারও আছে, তাদেরকেও সাথে সাথে অ্যাকশন করে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে হয়তো ধরে নিয়ে এসে চোরের মতো, ডাকাতের মতো, জলদস্যুদের মতো হাত মুখ বেঁধে জেলে ঢুকিয়ে দিত। গত যে সরকার গেছে তার সাথে যদি এই ধরনের ব্যবহার হতো। কিন্তু আমরা অত্যন্ত বিনয়ের সাথে লক্ষ্য করলাম, এ নিয়ে কি কোনো উচ্চ বাচ্য ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার সফর সঙ্গীরা কোনো ধরনের একটি ট্রু শব্দ করেছে? দরকার নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই বাংলাদেশের পতাকা। যে দেশে পতাকা নেই, যেখানে পতাকা নেই, যে দেশের মানুষ চেনে না, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসই বাংলাদেশের পতাকা হয়ে সারা বিশ্বের পতাকা স্ট্যান্ডে পথ পথ করে উঠছেন, বাংলাদেশকে মেলে ধরছেন, বাংলাদেশকে পরিচিত করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার পরবর্তীতে আমি গত পরশুদিন যেটা দেখলাম, কাতারের ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী ফোরামের সাথে তিনি কথা বলছেন, যদিও আগে কাতারের আমিরের আম্মার সাথে কথা বলেছেন।
সেখানে একটা সেমিনারে পাশাপাশি বসা ছিলেন, এবং কতটা শান্ত শিষ্ট একজন দেশ প্রধানের, কতটা বাহ্যিক স্মুথ মসৃণ তার কথাবার্তা ব্যবহার, নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের একজন আচরণ হতে পারে, তিনি সেটা কতটা বিনয়ী হতে পারে মানুষ, অথচ পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী লোক হতে পারতেন, সেই সুযোগও তার সামনে ছিল এবং তারা সেটাও জানে। তারপরেও ডক্টর ইউনূস একজনই হয়। তো যাক, আমি ব্যবসায়ী ফোরামের সাথে কথা যেটা বলছিলাম, ওইখানে দেখলাম তিনি দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলেছেন, সম্পূর্ণ সময়টা দাঁড়িয়ে, বসে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যবসা সারা বিশ্বে, কিন্তু কাতারের যে কয়েকজন মানুষ সে ব্যবসায়ী ফোরামের তারা যার সাথে কথা বলতে আসছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ব্যবসায়ীর কাছে শিশু মাত্র, অথচ তিনি তাদের সাথে দাঁড়িয়ে তাদের কতটা সমীহ করিয়ে সম্মান দেখিয়ে তাদের সাথে কথা বলেছেন। আমি বিমোহিত হয়েছি, একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে এসে ডক্টর ইউনূস সাহেবকে দেখিয়ে দিচ্ছেন, এবং ওই বাচ্চাটা এতটা উৎসুক যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটু ছুঁয়ে দেখতে চাচ্ছেন বারবার মায়ের হাতের থেকে, এবং কাছে যেতে চাচ্ছেন। আর ব্যবসায়িক ফোরামের যে উৎসুক বিহ্বল চোখ, তাদের যে আবেদন, চোখের যে আবেদন, যে বিনয়ী, তার সাথে সম্মোহনী একটা পরিবেশ তারা গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন কিনা জানি না, তার মুখের দিকে কিভাবে তাকিয়ে আছেন, কতটা বিশ্বস্ততার সাথে, কতটা আশ্বস্ততার সাথে তার কথা শুনছেন, বক্তব্য শুনছেন, এই সেই ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমরা তাকে কি করলাম, কতটা ঘৃণীয় জাতি। আমি একটি পয়েন্টে হাত দিব আপনাদেরকে। তিনি যখন বেশ কয়েকটি দেশের প্রায় 350-রও অধিক ব্যবসায়ীদেরকে নিয়ে বিনিয়োগ এদেশে বাড়ানোর জন্য সেমিনার, তাদেরকে নিয়ে কথা বলা বা তাদেরকে ব্যবসায়িক পরিবেশ বোঝানোর চেষ্টা করছেন, তিনি আশিক সাহেব ছিলেন সেখানে, তাদেরকে নিয়ে ঠিক কতটা বেঈমান জাতি তখন সারা দেশে কি ডাক দিল, আমরা মুসলমান, জারজ মুসলমান আমরা, ফিলিস্তিনে এখনও গোলাগুলি হচ্ছে না, বম্বিং হচ্ছে না, প্রতিদিন লোক মারা যাচ্ছে না, এর আগেও যায়নি। তো ফিলিস্তিনে যদি যুদ্ধ করার জন্য এতটা আগ্রহ হয়, কয়জন গেছে ফিলিস্তিনে যুদ্ধ করতে? ফিলিস্তিন তো ফিল্ড সোলজারের দরকার নাই, ফিলিস্তিনেতেও ভূমি যোদ্ধা বলেন বা স্মল আর্মস নিয়ে যুদ্ধ হয়, তার দরকার নাই। তার জন্য হামাসি ওই আবহাওয়া, ওই ভূমি, ওই পরিবেশের সাথে যথেষ্ট। ফিলিস্তিনের দরকার হচ্ছে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্রগুলো বম্বিং হচ্ছে, ইসরায়েলের যে বিমানগুলো তার আকাশে উঠছে, সেগুলোকে ধ্বংস করার জন্য আকাশ ব্যবস্থা, আকাশ যুদ্ধ ব্যবস্থার প্রয়োজন সেইটার। তো বৃহত্তর মধ্যপ্রাচ্য ঘুরে যেসব দেশেরা ওই যে নাঙেদের এনে রাখছে, সৌদি বলেন, কাতার বলেন, মিশর বলেন, যে নাঙেরা, নাং বলতে আমি আমেরিকাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে জায়গা করে দিয়েছে নিজেদেরকে ঠেকানোর জন্য। নিজেদের ঠেকানোর জন্য তাদের আনতে হবে কেন? তোমরা নিজেরা শক্তিশালী হও, তাদের অস্ত্র ওইভাবে আনিয়ে রাখাচ্ছে, অস্ত্র কেন, টাকা দিয়ে অস্ত্র কেন, নিজেদের দেশীয় সোলজার তৈরি করে সেই অস্ত্র ব্যবহার করো। তা না করে তাদের অস্ত্রসহ ফোর্স কেন নিয়ে আসছো তোমরা? নিয়ে এসে নিজেদের দেশে ঘাঁটি তৈরি করতে দিলে কেন তোমরা? এখন বাংলাদেশি যারা আছে, যে কয়জন লোক ওই বিনিয়োগ সম্মেলনের ভিতরে মিছিল করেছেন, দেশকে বিভিন্নভাবে ডক্টর ইউনূসের যে প্রতিনিধিরা আসছিল ব্যবসা ফোরামের, তাদের কাছে বাংলাদেশের যে একটা অরাজনৈতিক পরিবেশ চলছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে দেখানোর যে একটা অপচেষ্টা করা হচ্ছে, তারা কি করেছে? মিছিল দিয়েছে। কয় লাখ টাকা বা কত কোটি টাকা খরচ করে দেশের ভিতরে ষড়যন্ত্রকারীরা এদেরকে রাস্তায় নামিয়েছিল আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হলো, যারা গিয়েছিলেন ওখানে তারা কি 100 টাকা করে চাঁদা দিয়ে কয়েক কোটি টাকা তুলে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে জমা দিয়ে আসছেন, যে আমরা এই অর্থ দিলাম আপনার দেশে অস্ত্র কেনার জন্য, আপনার দেশের মানুষের খাবার কেনার জন্য? সেটা তো দেখি নাই। অথচ মিছিল মিটিং করে ওই সময়টাতে দেশের একটা সম্পূর্ণ অরাজকতা সৃষ্টির যে অপপ্রয়াস, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছোট করার জন্য যে অপপ্রয়াস, ইসলামী লেবাস পরে মাথায় টুপি দাড়ি রেখে এরা কারা ছিল?
হয় গত সরকারের, বিগত স্বৈরাচার সরকারের প্রতিনিধিরা ছিল, তাদের সরাসরি তাদের লোক ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক ছিল, বা অন্যান্য দাদাবাবুদের লোকও ওই পোশাক আশাক পরে ওই মিছিল মিটিং করে দেখানোর চেষ্টা করেছে ডক্টর ইউনূস সাহেবকে ছোট করার জন্য, এবং এদেশে যেন বিনিয়োগ না করে যারা, এই ধরনের তাদের ভিতরে ইনডাইরেক্টলি একটা ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে তো ফল হয়নি। বিনিয়োগ তো হয়েছে, যদিও আশানুরূপ হয়নি, কিন্তু ভবিষ্যতে জন্য তাদেরকে যে একটা পথ সুগম করার চেষ্টা, সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব করে যাচ্ছেন। কিন্তু আমরা ওই সময়টাতে কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তাদেরকে, যারা আসছিল বাইরের থেকে, তাদেরকে দেখাতে পারতাম না? আমরা আগে পিছিয়ে করে কি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে পারতাম না? ফিলিস্তিনের পক্ষে কে কয়টা কথা বলেছেন মিছিল করা ছাড়া? কী করে দিয়েছেন? সমবেদনা আবেগ আমাদেরও আছে, আমরাও জানি, আমরাও দেখাই, করি, কিন্তু আমাদের তো কোনো সিরার ক্ষমতা নেই। সিরার ক্ষমতা থাকলে যান সেখানে, প্রযুক্তি তৈরি করেন, যুদ্ধস্ত্র তৈরি করে সেখানে ইসরায়েলের সাথে যুদ্ধ করেন। বাংলাদেশে বসে মিছিল করে, মিটিং করে, বাংলাদেশ কি ট্রাম্পের কথা শোনার সময় আছে? এগুলো দেখার ট্রাম্পের সময় আছে? কাদের দেখাচ্ছেন? কি করছেন? ওআইসি আছে, সেই সব জায়গায় চলে যান, যাই সেখানে কথা বলেন, জাতিসংঘের সামনে যে সেখানে মিছিল করে আসেন। বাংলাদেশের মিছিল মিটিং আপনাদের কয়জন দেখে, কয়জন শোনে? বিশ্ব মোড়ল যারা, আপনাদের কয়জন আপনাদেরকে গোনে? অথচ নিজেদেরকে খুব বেশি, হ্যাঁ মনে করেন, ঠিক আছে, তার ভিতরে আমিও একজন, কিন্তু সময় অসময় আছে। এখন করেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সব বাইরে আছে, বাইরে যে চেষ্টা করছেন এখন করেন। এখন তো দেখি না। গতকাল ভারতের ওয়াকফ সম্পত্তির জন্য মজলিস, ইসলামী মজলিস, মাহমুদুল হক, আমি কি বলবো, মওলানা আবার লুচ্ছমিতেও সেরা। দেখাননি লুচ্ছমি, ধরা পড়েননি? কিয়দাংশ তো সত্য ছিল। কথা বলেন আপনারা ইসলামী লেবাজে। ইসলামের ভিতরে নিজেরা কতটুকুন আছেন? ধর্মের ভিতরে আছেন না ইসলাম নিয়ে ব্যবসার ভিতরে আছেন? সেই জায়গাটুকু তো সাধারণ মানুষ এখনও পরিষ্কার হয়ে ওঠেনি। আপনাদের বড় বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করে যাচ্ছেন ধুমধাম, সময় অসময়ে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন, অথচ বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনাদের চূড়াগুপ্তান পরিকল্পনা। এই তো আমি যেটা বলছিলাম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাঙালি জাতি হিসাবে তার ভিতরে আমাদের অনেকটা ফারাক। নিজেদেরকে ডক্টর ইউনূসের দেশের অধিবাসী বাঙালি, বাংলাদেশিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ এই হিসাবেও যদি আমরা পরিচিত হতে চাই, এবং সে যে আমাদের দেশের মানুষ সেটাও কেউ যদি আমরা স্বীকৃতি দিতে চাই, সেখানেও আমাদের আদল, আমাদের পরিবেশ, আমাদের মন মানসিকতা অনেক পিছিয়ে আছি আমরা। ওই যে আমি জুতার উপমা দিয়েছি না, পুরা জাতিকেই আমার সাথে তুলনা করে বলছি, ডক্টর ইউনূস সাহেবের জুতার সমতুল্য হওয়ার ক্ষমতা এইসব বাংলাদেশে যারা নির্বাচন করছেন, যারা দেশকে নিজেদের মনে করেন, যারা এক একটি দল গঠন করে নেতা সেজে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জুতা টানার পাশেও যাওয়ার ক্ষমতা আপনার আমাদের নেই। অতএব এইসব দেশকে নিয়ে ষড়যন্ত্র না করে, দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে না করে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ মণ্ডলে আপনারা যে দেশকে নিয়ে ব্যবসায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এইসব ষড়যন্ত্রের থেকে দূরে গিয়ে হয় রাজনীতি থেকে আপনারা বের হয়ে যান, আর যদি সংস্কারের ভিতরে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পরিকল্পনার ভিতর থেকে রাজনীতি করে এগিয়ে আসতে চান সাধারণ মানুষের সাথে, সেটাই থাকেন, সেটাই আপনাদের সম্মানের ক্ষেত্র হবে। একজন সম্মানী ব্যক্তিকে অসম্মান করতে গিয়ে, ছোট করতে গিয়ে, অপদস্থ করতে গিয়ে আপনারা নিজেরাই অপদস্থ, অপমানের ভিতরে ঢুকে যাচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে কাজগুলো আপনারা করছেন, এটা ধোপে টেকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেওয়ালে মাথা টুকার মতো অবস্থা হবে আপনাদের, নিজেরা কলঙ্কিত হবেন। আসুন ভবিষ্যতে
ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি আবার এ ধরনের কোনো দেশের উন্নয়নের স্বার্থে বাইরের কোনো মেহমান, বাইরের কোনো ফোরাম, বাইরের কোনো গোষ্ঠীকে, বড় বড় অর্থনৈতিক গোষ্ঠীকে এনে আবার তিনি যদি দেশের অর্থনৈতিক অঙ্গনে আন্দোলন বা বিপ্লবীমুখী হয়ে ওঠার পরিকল্পনা এগোতে চাই, এইসব নিকৃষ্ট চিন্তাধারার কর্মসূচি থেকে বিরত থাকবেন। তার কাজের প্রতি বাংলাদেশি হিসাবে আমরা যেন শ্রদ্ধার সাথে তার সাথে থাকি, এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।